উত্তপ্ত মধ্যপ্রাচ্য, সংঘাত রূপ নিয়েছে যুদ্ধে। বিশ্ব রাজনীতিতে এর উল্লেখযোগ্য প্রভাব তো আছেই, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্যও, বিপদে পড়ছেন প্রবাসীরা। কোন দিকে মোড় নেবে যুদ্ধ পরিস্থিতি? কথা বলবো এসব নিয়েই। আমাদের সহকর্মীদের কাছ থেকে জানবো সৌদি আরব ও কাতারের পরিস্থিতিও। আজ আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান, এবং একই সাথে থাকবেন সৌদি আরব থেকে সহকর্মী মাসুদ রানা ও কাতার থেকে সহকর্মী গোলাম মাওলা হাজারি। স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আলোচনায় যাওয়ার আগে আমি সবশেষ খবরগুলো নিয়ে নিতে চাই। প্রথমে সৌদি আরবের খবর জানবো। মাসুদ রানা, একটু জানাবেন। আমরা যেটি খবরে জানছিলাম যে মার্কিন কনসুলার সেবা বন্ধ রাখা হয়েছে সৌদি আরবে। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কি? আজকের দিনের খবরগুলো জানাবেন। ধন্যবাদ অদিতি আপনাকে। আসলে আপনারা যে সংবাদগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে সংগ্রহ করেছেন এগুলোই সত্যি। এখানকার পরিস্থিতি এখন পর্যন্ত ভালো আছে। আমরা যারা আসলে এইখানে প্রবাসী আছে সবাই আতঙ্ক বিরাজ করতেছে সবার মাধ্যমে, কিন্তু তারপর আমরা সবাই সেফ জোনে আছি, সেভে আছি। কিন্তু আপনি জানেন গত 4 তারিখ সকালবেলা যে ফ্লাইটটি ছিল এখান থেকে, সে ফ্লাইটটি 4 তারিখ 10টা বাজে করা হয়েছে। আর বাংলাদেশ এয়ারলাইন্স আর সৌদি এয়ারলাইন্সের বিমান এখন পর্যন্ত তাদের শিডিউলগুলো ঠিক আছে, কিন্তু ডোমেস্টিক ফ্লাইটগুলা এখন পর্যন্ত তাদের কোনো আপডেট তারা দেয়নি আমাদেরকে। সৌদি আরবের খবর তো আপনার কাছ থেকে জানলাম, এবারে কাতারের খবর জেনে নিতে চাই। গোলাম মাওলা হাজারি, আপনি জানাবেন। কাতারেও তো দূতাবাস বন্ধ করা হয়েছে, মার্কিন দূতাবাস, এবং সেখানে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে। একটু জানবো যে সেখানকার পরিস্থিতি কি, আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সেখানে প্রবাসীরা সবাই ঠিকঠাক আছেন কিনা, ফ্লাইটগুলো রিশিডিউল হচ্ছে অনেকগুলোই অনেক জায়গাতে। কাতারের খবর কি বলবেন? অতিথি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাথে অতিথি আছেন, ওনাদের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। অতিথি, আপনি একটি কথা বলেছেন সেটি সত্য নয়। সেটি হচ্ছে কাতারে আমেরিকান দূতাবাসে হামলা হয়নি, তবে আজকে সকাল পর্যন্ত ভালো পরিস্থিতি আছে এখানে। কিন্তু গতদিন বলতে আর্লি মর্নিং 1:50 এখানে 5টি মিসাইল আক্রমণ করা হয় কাতারে। সেটি এখানকার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে প্রতিহত করেছে। আবার যদি আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে আপনি ফ্লাইটের কথা বলেছেন কাতার থেকে, কাতারে প্রায় 8,000 পর্যটক বা কাতারে যারা অপেক্ষা করছে ফ্লাইটের জন্য, নেক্সট ডেস্টিনেশনের জন্য, তারা 8,000 বেশি মতো প্যাসেঞ্জার এখানে অপেক্ষা করছে, ভিজিটর থেকে শুরু করে তারা অপেক্ষা করছে এখানে। এবং আজকের পরিস্থিতি ভালো ছিল, এবং আজকে এখানে ফরেন মিনিস্ট্রিতে সাংবাদিক সম্মেলন হয়েছিল, প্রেস কনফারেন্স হয়েছিল। সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল। তার মাঝে একটি ব্যাপার বিশেষ করে উঠে এসেছে, সেটি হলো ইরান আক্রমণ করবে, ইরান মিসাইল ছুড়বে বা এখানে আক্রমণ করবে, সেটি আগ থেকে তারা কাউকে জানায়নি এখানে। এবং তারা আগে তো, আমি যেটি গত 2 দিন আগ থেকে বলে আসছি, কাতার সাথে ইরানের যে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল ব্লক 8 এর 3.5 বছর, সেই সম্পর্কের মাঝে তারা যে তারা ইরানের যেই ফরেন মিনিস্টার তিনি বলেছিলেন যে আমাদের কোনো জাতি বা গোত্রের প্রতি, আমাদের বন্ধু যে দেশগুলো আছে আশেপাশে, তাদের প্রতি আমাদের কোনো বিদ্রোহ নাই, কোনো শত্রুতা নাই, শুধু আমরা সেখানেই মিসাইল বা আমরা সেখানে আঘাত করব। কিন্তু না, তারা সরে এসে গতদিন সকালে তারা এখানকার যে এলএনজি প্লান্ট সেখানে তারা আঘাত করেছিল, যেটি এখানকার সবচেয়ে বড় আয়ের প্রধান। এবং আপনি দেখেছেন ইউরোপে 50% বেড়ে গিয়েছে এই এলএনজির দাম। তো এভাবে সব জায়গায় প্রভাব পড়ছে। আর আমরা যারা বাংলাদেশি প্রবাসী এখানে আছি, আমরা অনেক ভালো আছি। আমরা এখানকার সরকার আমাদেরকে সেফ রেখেছেন এবং প্রতি
মিনিট প্রতি ঘন্টা আমাদেরকে বিভিন্ন প্রকার মেসেজ দিয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলছেন। এবং এখানে সুপার মার্কেটগুলো 24 ঘন্টা খোলা থাকবে এবং পণ্যের দাম কোনো প্রকার বাড়বে না। তারপরে আপনার যারা স্কুল ঘর থেকে পাঠ্যদান করা হচ্ছে এবং অফিস আদালতগুলো ব্যাংক রিমোট অফিস সিস্টেমে চলছে। এখানে আসলে আমি আপনাদের মাধ্যমে যারা আমাদের বাংলাদেশি এখানে অনেকেই অতি উৎসাহিত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা জেনে না জেনে ভিডিও করছে, বাইরে হয়ে ছবি তুলছে অতি উৎসাহিত হয়ে। এখানকার সরকার বলেছে আপনারা ঘরে থাকবেন, আপনারা সাবধান থাকবেন, কিন্তু না, বিশেষ করে রাস্তায় নামলেই দেখা যায় কোনো কিছু আসলে একটা অ্যাম্বুলেন্স যেতে হলে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ভিডিও করছে বাইরে অতি উৎসাহিত, যেটা ওনার কাজ নয়, যেটা ওনার সাবজেক্ট নয়। দিস ইজ নট হিজ সাবজেক্ট, but he's doing this. So actually we have to respect Qatar government law and regulation, rules, everything. আমরা যদি সেটা করি আমরা আরো ভালো থাকবো। ব্যবসা বাণিজ্য আসলে কাতারে প্রচুর ব্যবসায়ী আছেন, বিভিন্ন দেশের মতো কাতারে বাংলাদেশি অনেক ব্যবসায়ী আছেন। তারা অবশ্য এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রিপোর্ট দেয়নি যে আমরা খারাপ আছি। তবে যদি সামনের দিকে আরো কাতারের পরিস্থিতি এখন পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে তাতে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি। অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে কাতারের সবশেষ খবর আমরা জানছিলাম। অধ্যাপক আনিসুর রহমানের কাছে এবারে যদি আলোচনায় চলে যাই, যুদ্ধ পরিস্থিতি কেমন দেখছেন? কত লম্বা হতে পারে এই যুদ্ধ পরিস্থিতি? কি আশঙ্কা করতে পারি আমরা এখনকার পরিস্থিতি দেখে? অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথম দিকে এটাকে একটা প্রাইমারি লেভেলের ওয়ার বলতে পারি। এখানে আপনার যুদ্ধের যে এক্সটেন্সিভ ওয়ার এখানে এখনো স্টার্ট হয়নি, ইরানও স্টার্ট করেনি। আমেরিকা প্রথম যে মিশনটা ছিল আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা, এই মিশনটা তারা সাকসেস হয়েছে। আমেরিকা পরবর্তীতে যে দিকে স্টেপ নিয়েছে সেটা হলো আপনার সাধারণ মানুষের ঘর বাড়িতে, স্কুলে, ইভেন হাসপাতালে আপনার অ্যাটাক করছে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী। এটা দিয়ে আমেরিকা যেটা চাচ্ছে ইরানের অভ্যন্তরীণ ক্ষেত্রে এক ধরনের জনগণকে উস্কে দেওয়া সরকারের বিরুদ্ধে। কারণ ইরানে এখন পর্যন্ত ধর্মীয় নেতা নির্বাচন হয় নাই, ইরানের একটা রাজনৈতিক সংকট আছে। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড এবং হচ্ছে আপনার আইএসএস-এর যে ধরনের স্টেপ নিয়েছে সেটা কিন্তু গত ইরান এবং ইসরায়েলের যুদ্ধের থেকে একটু ডিফারেন্ট ইন এ সেন্স। ইরান খুব তীক্ষ্ণভাবে এবং খুব সূক্ষ্মভাবে আপনার অ্যাটাকগুলো পরিচালনা করছে। অ্যাটাকগুলো তারা করছে কোথায়? আপনি দেখবেন যে এখানে বেসিক্যালি কাতার বা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত বা সৌদি আরবের অভ্যন্তরীণ ভূখণ্ডে তারা আক্রমণ করছে ফর স্পেসিফিক প্লেস। এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তারা আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ করছে, 2 নম্বর হচ্ছে এই সমস্ত রাষ্ট্রগুলো যে রাষ্ট্রগুলোর অর্থনীতি যার উপর ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট অর্থনীতির জোনগুলোতে তারা অ্যাটাক করছেন ইরান। এটা দিয়ে ইরান, আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বকে একটা যুদ্ধ ইয়ের মধ্যে সিজফায়ারের দিকে আনার জন্য চেষ্টা করছেন। বিকজ ইরান যতই বলেন ইরানের সামরিক সক্ষমতা কিন্তু আমেরিকার মতো নয়, বাট তার আমেরিকার মতো না হওয়া সত্ত্বেও সে যেভাবে যুদ্ধটাকে প্রোটেক্ট করছে বা যুদ্ধটাকে যেভাবে আপনার নিচ্ছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইন ওয়ার স্ট্র্যাটেজি। যুদ্ধের কৌশলের জন্য খুব সিগনিফিক্যান্ট। এবং এই যুদ্ধটি যদি সিজফায়ারের দিকে যায় তাহলে যুদ্ধটা থেমে যাবে, কিন্তু যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে এই যুদ্ধটি একটি লং টার্ম যুদ্ধের দিকে যাবে। আর লং টার্ম যুদ্ধের দিকে গেলে সেটার কনসিকুয়েন্সটা ডিফারেন্ট হবে। কারণ এখানে আপনার যতই বলেন রাশিয়া এবং চায়নার একটা ইনভলভমেন্ট সবসময় থাকবে। এবং আপনি জানবেন যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও কিন্তু পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করা। যেমন চায়না কিন্তু গত 2 দিনে ইরান থেকে তেল ক্রয়টা বাড়িয়ে দিয়েছে। এটা যুদ্ধের জন্য একটা গুরুত্বপূর্ণ, বিকজ অফ যুদ্ধের সময় একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়ে। সেটা যেহেতু ইরান তেল বিক্রি করতে পারছে এবং চায়নার কাছে, তার মানে হচ্ছে ইকোনমিক্যালি ইরান এতটা ভেঙে পড়বে না। এই বাণিজ্যিক জায়গাটাতে যদি আসি একটু, ইরানের সাথে যাদের বাণিজ্যিক সম্পর্ক আছে বিভিন্ন ক্ষেত্রে, তারা আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় রয়েছে? আমরা গত কয়েকদিন ধরে আলোচনায় এটা বারবার আসছে যে হরমুজ প্রণালী কত লম্বা সময় বন্ধ থাকলে বাংলাদেশে আসলে কি ধরনের প্রভাব পড়বে। এই পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণও যদি শুনি।
দেখুন, আমাদের বাংলাদেশে নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলো এবং বাংলাদেশের যেটা ক্রাইসিস ছিল গত সময়টাতে আমরা দেখেছি, ইউক্রেন যুদ্ধের সময়, পরবর্তীতে ইউক্রেনের যুদ্ধের সময় বিশেষ করে, যে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে যুদ্ধের জন্য। এটা খুবই আপনার হলো যে একটা ফানি কেস ফর লোকাল মার্কেটের জন্য। বাংলাদেশের অবশ্যই পেট্রোলিয়াম বাংলাদেশ ক্রয় করে, এবং বাংলাদেশের পেট্রোলিয়াম আপনার হলো যে দাম বেড়ে যেতে পারে। যুদ্ধ যতটা সাস্টেইন করবে, লম্বা সময় নেবে, বাংলাদেশের এই ধরনের একটা প্রভাব পড়বে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই প্রভাবটা যেন আপনার মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উপর না পড়ে। যেমন ধরেন, যদি ফুয়েলের দাম বেড়ে যায়, আমাদের সামনে ঈদের যাত্রা আছে, ঈদের সময়টাতে ফুয়েলের দাম বেড়ে গেলে পরে গাড়ির ভাড়াটা বেড়ে যাবে, জনভোগান্তি তৈরি হবে। সরকারকে এই ক্ষেত্রে খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে একটা প্রচেষ্টা চালাতে হবে যে আমাদের সেকেন্ড সোর্সটা কোথায়। মানে ইরানের থেকে বা আমার সৌদি আরব থেকে যে সোর্স হয়, তাহলে আমাকে অল্টারনেটিভ সোর্স খুঁজতে হবে। এই অল্টারনেটিভ সোর্স যদি আপনার বাংলাদেশ সরকার ম্যানেজ করতে পারে, দ্যাট উইল বি হেল্পফুল ফর আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশের অনেক মঙ্গল হবে। জি, আমরা বাণিজ্যিক সম্পর্কের কথা বলছি, পাশাপাশি একটু যদি দেখি যে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো, অনেক সময় হতাশা নিয়ে বিশ্লেষকরা বলে থাকেন যে খুবই নখদন্তহীন ভূমিকা থাকে তাদের। আমরা বড় বড় যুদ্ধের সময় দেখেছি যে অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো, জাতিসংঘ বা এই ধরনের আরও যেসব প্ল্যাটফর্ম আছে, তাদের আসলে খুব একটা প্রভাব, তাদের ইন্টারফেয়ারেন্সে আমরা খুব একটা প্রভাব দেখি না। এই যুদ্ধের ক্ষেত্রে কেমন হবে বলে আশা করা যায়? দেখুন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোর নর্মস গুলো ভেঙে গিয়েছে। যেমন ইউএন বা জাতিসংঘকে আমেরিকা খুব কৌশলে এটাকে তার নিজস্ব পকেট একটা অর্গানাইজেশনে বানিয়ে ফেলেছে। বিকজ অফ ভেনেজুয়েলাতে অ্যাটাক করে রাতের অন্ধকারে প্রেসিডেন্টকে উঠে নিয়ে গেল, জাতিসংঘ এখানে কোনো ধরনের রোল প্লে করতে পারে নাই। আপনার তারপরে হচ্ছে যে আপনি ধরেন ওআইসি নামক একটা সংগঠন আছে মুসলমানদের বা আরব বিশ্বদের, আরব লীগ নামে একটা সংগঠন আছে, ওপেক নামে একটা সংগঠন আছে। সবগুলো সংগঠন হচ্ছে ক্রিয়াশীল সংগঠন না। এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যতটুকু দরকার ছিল সেতটুকু না। বিকজ অফ আমেরিকা তার কন্ট্রোলটাকে প্রতিষ্ঠা করেছে ব্যাপকভাবে। ইকোনমিক্যালি যেমন ওয়ার্ল্ড ইকোনমিকে তারা ডমিনেট করছে, সেরকম ভাবে তারা ওয়ার্ল্ড পলিটিক্সকে ডমিনেট করছে। সুতরাং এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো আপনার ইনঅ্যাক্টিভ এবং যুদ্ধের ক্ষেত্রে এরা এক ধরনের রোল প্লে করতে পারছে না। তবে আফ্রিকার মতো কান্ট্রিগুলোতে আপনার হলো যে জাতিসংঘ তাদের আপনার শান্তিরক্ষক বাহিনী ডেপ্লয় করে, দ্যাট ইজ এ গুড সাইন, বাট নট ফর বিগ পাওয়ার গুলোতে তারা এই ধরনের গেম গুলো খেলে না। আর মধ্যপ্রাচ্যের মতো একটা ভূকৌশলিক এবং মধ্যপ্রাচ্যের মতো একটা রিসোর্সফুল কান্ট্রি রিজিয়নে এই ধরনের জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইনঅ্যাক্টিভ। বিকজ অফ মধ্যপ্রাচ্যের কন্ট্রোল অর্থই হলো ইন্টারন্যাশনাল ইকোনমি বা ইন্টারন্যাশনাল পলিটিক্সকে এক ধরনের নিয়ন্ত্রণ করা। সুতরাং এটা আমেরিকা সবসময় চায়, এবং এই চাওয়া থেকে আমেরিকা যেহেতু চাচ্ছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তখন আর ইফেক্টিভ কোনো রোল প্লে করতে পারে না। আপনি বলছিলেন চীন এবং রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে। আমরা দেখেছি যে ইসরায়েলের পেছনে সবসময় যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে থাকে, মানে মিত্র হিসাবে কখনোই পিছু হটতে আমরা দেখি নাই এখন পর্যন্ত। এখন যে যুদ্ধ পরিস্থিতি, তাতে আমরা যদি অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্রের কথাও যদি আমরা বলি, আমরা যদি সক্ষমতার দিকে খেয়াল করি, তাহলে ইরান আসলে এই জোটের বিরুদ্ধে খুব লম্বা সময় তো চালিয়ে যেতে পারার কথা না যুদ্ধ। সেক্ষেত্রে মিত্র রাষ্ট্রগুলো কোন ধরনের ভূমিকায় আসবে বলে কি ভাবেন? যে আপনাকে যেমনটা বলছিলাম যে ইসরায়েল যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটা প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশদের মাধ্যমে। ব্রিটিশরা এটাকে প্রতিষ্ঠা করেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। তারপরে এই ইসরায়েল নামক রাষ্ট্রটাকে বিভিন্নভাবে আপনার প্রোটেকশন বলেন, এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন, সেটা করেছে আমেরিকা এবং ওয়েস্টার্ন যে সমস্ত কান্ট্রি। তারা আমেরিকার এখানে ইন্টারেস্ট আছে, বিকজ অফ আমেরিকা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায় ইসরায়েলের রাষ্ট্রের মাধ্যমে। আবার আপনি যদি আমেরিকার ইন্টারনাল পলিটিক্স দেখেন, সেখানেও কিন্তু ইহুদিদের মারাত্মক একটা ভূমিকা আছে। বিশেষ করে আমেরিকান ইকোনমিক্স এবং আমেরিকান সায়েন্স, এটা কিন্তু কন্ট্রোল বাই জিউস। সুতরাং আমেরিকা এবং ওয়েস্টার্ন পাওয়ারগুলো সবসময় একেবারে সুস্পষ্টভাবে ক্লিয়ারলি ইসরায়েলকে সমর্থন দেয়। ইসরায়েল
যতটাই ইনোসেন্ট পিপলকে হত্যা করুক না কেন, যত মানবতা বিরোধী কাজ করুক না কেন, ইসরায়েলকে তারা সমর্থন দিচ্ছে। কিন্তু মুসলিম বিশ্বের কোন রাষ্ট্র, মুসলিম বিশ্বে যেহেতু আপনার রাষ্ট্রগুলোর মধ্যে কোনো ধরনের ভ্রাতৃত্ব নাই, কোনো ধরনের বন্ডিংস নাই, কোনো ধরনের ফরেন পলিসি নাই, এবং সেক্ষেত্রে ধরেন ইরান এখন বিপদে, বাট এখানে হোয়াট ইজ দ্য রুল অফ সৌদি আরেবিয়া এবং তুরস্ক, কোনো ধরনের রুল তারা প্লে করছে না, বিকজ অফ দিস ইজ দ্য ক্রাইসিস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। অন্যদিকে ইরানের যে দুটি বন্ধু রাষ্ট্র আছে, একটা হলো রাশিয়া এবং চায়না। রাশিয়া এবং চায়নার সাথে আমেরিকার একটা দ্বন্দ্ব সবসময় আছে, এটা রাজনৈতিক দ্বন্দ্ব এবং অর্থনৈতিক দ্বন্দ্ব। কিন্তু রাশিয়া এবং চায়না সরাসরি কোনো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে না আমেরিকার বিরুদ্ধে। হ্যাঁ, তারা করতে পারে, আপনার যে ওয়েপন দিয়ে সহযোগিতা করবে, ইকোনমিক্স দিয়ে সহযোগিতা করবে, বাট সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না বলে আমরা মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমরা এরকমই দেখছি আর কি। অনেক ধন্যবাদ, জানলাম আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য আলোচনা হলো। আপনাদের তিনজনকেই ধন্যবাদ, রাজনৈতিক বিশ্লেষক আনিসুর রহমান এবং পাশাপাশি আমাদের সহকর্মীরা মাসুদ রানা এবং গোলাম মাওলা হাজারি, ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগ। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।